স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন, আমার ডান পাশে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তার পাশে রয়েছেন মিজানুর রহমান, শিক্ষা ও উন্নয়ন বিশ্লেষক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। আমি প্রথমে ডক্টর আব্দুল্লাহ আল মামুন আপনার কাছ থেকেই শুনতে চাইবো যে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, আপনার কাছে কি মনে হলো, কি দেখতে পেলেন যে তারুণ্যের ভাবনার সাথে প্রধানমন্ত্রীর ভাবনার কতটুকু মিল পাওয়া গেল? বিশেষ করে উচ্চশিক্ষার যে উন্নয়নের দরকার আছে এবং আগামী বাংলাদেশে যে এটা সমন্বয় করার প্রয়োজন আছে, এদিক থেকে আপনি কেমন মিল পেলেন? না, প্রথমত হচ্ছে যে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের 3 মাসেরও কম সময়ের মধ্যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। একটি বাংলাদেশ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের একটা অনুষ্ঠান ছিল, যেটা একটা ন্যাশনাল ওয়ার্কশপ ইউজিসির, যেটা টাইটেল ছিল যে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোড ম্যাপ টু সাস্টেইনেবল এক্সেলেন্স। এটি আসলে ইউজিসি ভেন্যু হিসেবে ব্যবহার করেছে, এবং ওখানেও প্রধানমন্ত্রী একটা ডিজায়ার ছিল যেটা শিক্ষা নিয়ে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া দরকার, এবং সেখানে উনি ওটা উদ্বোধনের পরে বিশ্ববিদ্যালয়ে যে আয়োজন ছিল আজকে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী 150 জন শিক্ষার্থীর সাথে তার মত বিনিময়, এবং সেই মত বিনিময়ে উনি এমনভাবে করার চেষ্টা করেছেন যেন শিক্ষার্থীরা একজন প্রধানমন্ত্রী নয় বরং একজন শিক্ষককে সামনে পান, একজন উৎসাহদানকারীকে সামনে পান, বা ওনাদের শিক্ষার্থীদের ভাগ্য বিনির্মাণের জন্য যিনি কাজ করছেন সেই উই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যান, যেটা নিয়ে উনি শুরু করেছিলেন 25শে ডিসেম্বর যখন উনি দেশে ফিরলেন গত বছর। সেই সময় থেকে সেই ধারাবাহিকতায় আসলে ওনার আপনাদের নির্বাচনের ম্যানিফেস্টো বিএনপি দেখেন, বা একই সাথে ওনার যে সরকার পরিচালনার যে কর্মকাণ্ড বা গুরুত্ব যেখানে উনি সবচেয়ে বেশি দিচ্ছেন সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, সেটা ইন্টারনালি এক্সটার্নালি আমাদের রিসোর্স সাপ্লাইয়ের জন্য সেটা নিয়ে আলাদা কাজ হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের জন্য এটা প্রথমত একটু আশ্চর্যজনক বিষয় ছিল যে উনি বারবারই বলেছেন যে কোনো রকম ব্যাকড্রপ ব্যবহার করা যাবে না, কোনো ফেস্টুন প্ল্যাকার্ড যেটা হয় এই ধরনের অনুষ্ঠানে। আপনি যদি দেখেন টিভিতে যে কোনো কিছুই ছিল না, উনি ওটাই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে চেয়েছেন, যেন এমন একটা পরিবেশ যেখানে শিক্ষার্থীরা তার মনের কথাটা খুব খোলাখুলি, খুব সরলভাবে, সাধারণভাবে উপস্থাপন করতে পারে। জি, আমি আবারও আসবো আপনার কাছে ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এই পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো একজন শিক্ষা ও উন্নয়ন গবেষক, বিশ্লেষণ করেন এসব নিয়ে। আসলে এই যে সরকার যে রোডম্যাপ নিয়ে আগাচ্ছে, তাদের আমরা ম্যানিফেস্টো বলি কিংবা তাদের হচ্ছে যে রোডম্যাপের কথাই বলি, এখানে টেকসই ও উৎকর্ষতার কথা সরকার বারবার কিন্তু উল্লেখ করেছে। আসলে এ ধরনের একটি পরিকল্পনা তারেক রহমানের গ্রহণও করার কথা, তো এতে উচ্চশিক্ষার মান আসলে কতটুকু উন্নয়ন হবে বলে আপনি মনে করেন? আসলে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সেই সাথে আমার সহ বক্তা মামুন ভাইকে আরও ধন্যবাদ। তিনি আজকে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন এবং তার এক্সপিরিয়েন্সটা আরও ভালো, তিনি ভালো জানেন প্রধানমন্ত্রীর মনের খবর আমাদের চাইতে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আজকে আসলে প্রাসঙ্গিক না, আজকে এটা প্রয়োজনীয় বর্তমান উচ্চতর শিক্ষা নিয়ে চিন্তা করার। কারণ আপনি জানেন যে বর্তমানে বিশ্বে পৃথিবীতে যেই দেশ যত এগিয়ে আছে তার পেছনে কিন্তু শিক্ষার উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আমাদের গত 55 বছর আমাদের দেশের ইতিহাসে শিক্ষা নিয়ে অনেক মাতামাতি শুধুমাত্র মুখের গল্প বলেই আমার কাছে মনে হয়েছে এই কারণে, কারণ আমরা যদি আপনাদের মূল বাজেটের কথা বলি, দেখবেন যে আমাদের এত অপ্রতুল বাজেট এই শিক্ষা খাতে, সেটা যদি আমি তুলে ধরি, সেই বাজেট আপনি জানেন যে এই দেশে বাজেট তছরূপ করার দেশ, এই দেশে বাজেট কতটুকু আসলে, আমি যদি আমার বাজেটের কথা বলি, মাত্র 95,645 কোটি টাকা আপনার টোটাল শিক্ষা খাতের বাজেট। তার ভিতরে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা আছে, এর ভিতরে আপনার কারিগরি শিক্ষা আছে এবং উচ্চতর শিক্ষা আছে। খুবই দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেখেন আমাদের দেশটা পিছিয়ে আছে। শুধু শিক্ষা খাতের উন্নয়ন আমি সেটাও বলতে চাই না, এই শিক্ষা খাতে যেই পরিমাণ বাজেট আছে, বাজেটটাকেও আমাদের এটাকে আপনার মিনিমাম আমি তো মনে করি 5 গুণ বাড়ানো উচিত। এই কারণে বলছি, দেখেন অর্থ ছাড়া আপনি কোনো উন্নয়ন, টেকসই উন্নয়ন করা সম্ভব না। কারণ আপনি যদি একটা শিক্ষককে
যদি মানসম্মত সম্মান বা মানে সামাজিক সম্মানের ব্যবস্থা না করেন, তাহলে আপনি সত্যি কথা বলতে কি তাহলে কোনোভাবেই আপনি ভালো শিক্ষার স্বপ্ন দেখতে পারবেন না। কারণ শিক্ষক তো আমাদের শুধুমাত্র গুরু না, তিনি আমাদের অগ্রজ। তার ভেতর থেকে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন মনোভাব আসতে হবে। তা যদি না হয় তাহলে তার যে শিক্ষাগত মানে যে দর্শন এবং অভিজ্ঞতা, সেটা কিভাবে সে আপনি বলেন পুরোপুরি আপনার কাজে লাগাবে। এই সাথে আমি আরো একটা জিনিস বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে এত দুর্বলতা, এত মানে কি বলবো যে এত মডার্নিজমের বালাই নেই। গত 40 বছর ধরে আপনি দেখেন চায়না, উত্তর কোরিয়া, ফিনল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, তারা কিন্তু গত 40 বছর ধরে তাদের বাজেটের মানে কি বলবো মেজর অংশটাই রেখেছিল শিক্ষা খাতে, এবং ওরা শিক্ষাকে ধরেছিল অর্থনৈতিক মূল চাবিকাঠি। এবং আপনি চিন্তা করে দেখেন, আমি অনেককে প্রশ্ন করে বলি যে তোমরা কেন কানাডাতে অথবা আমেরিকাতে বসবাস করো, তো বলো তো বাংলাদেশে কি সমস্যাটা? তোমরা 8 মাস বরফের তলে থাকো আর 4 মাসের ভিতর 3 মাস কাজ করতে পারো, তারপরেও তোমরা এত কষ্ট করে কানাডা, আমেরিকা অথবা যে আমরা যে মানে সোকল যে ডেভেলপ কান্ট্রি বলছি, তাদের জন্য তোমরা কাজ করে যাচ্ছ, দিন রাত পরিশ্রম করে যাচ্ছ। এবং এর পিছনের কারণটা কি? ওরা একটা জিনিস আমাদেরকে প্রত্যেকের একই গল্প, যে বললো যে এই দেশটা আসলে কোনো মানুষ দ্বারা চলে না, এই দেশ চলে একটা সিস্টেমের মাধ্যমে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের গত 55 বছরে আমাদের দেশে কোনো সিস্টেম নাই। আপনার রাষ্ট্র ব্যবস্থায় কে আসবে আর কে যাবে এটা আমাদের বড় মুখ্য বিষয় না। কিন্তু ডক্টর মিজানুর রহমান, আপনি কি হচ্ছে তাহলে মানে স্বীকার করেন যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার মান উন্নয়নের উপর জোর দিচ্ছে? গবেষণার দেখেন, আজকে খুব আশাব্যঞ্জক কথা হলো যে গত 55 বছরে আপনি নিজেই বলেন যে রাষ্ট্রপ্রধানরা এভাবে এনথুজিয়াস্টিক্যালি কতবার ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিল। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমাদের দেশের মূল আসলে শিক্ষা বিচরণের এবং প্রসারণের একটা জায়গা ছিল। তারপরে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এসেছেন 90 সালের পর থেকে, 92 বলতে গেলে অফিসিয়ালি এটার স্টার্ট হয়েছিল 92 সালে, তাও এই খালেদা জিয়ার হাত ধরেই আমাদের যে মানে কি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার মা, তার হাত ধরেই এই উন্নয়নটা শুরু হয়েছিল। আজকে প্রাইভেট ইউনিভার্সিটি, আমি বলবো কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ন্যারেটিভ এডুকেশনের যদি গল্প করেন তাহলে তাদেরকে স্থান করতে হবে, তাদেরকে গুনতে হবে। কিন্তু আমাদের তো ন্যারেটিভ এডুকেশনের এখন দরকার নেই। কারণ আমি কেন বলছি ন্যারেটিভ এডুকেশনটাকে, আমি বোঝাচ্ছি ডিসক্রিপটিভ এডুকেশন। বর্তমান পৃথিবীটা চলছে হলো আপনার প্রযুক্তি নির্ভরশীল এডুকেশনের উপরে, এআই নির্ভরশীল এডুকেশনের উপরে, যেটাকে বলা হয় ব্লেন্ডেড লার্নিং। এক্স্যাক্টলি। আমি আবারও আসবো আপনার কাছে মিজানুর রহমান। এই পর্যায়ে ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে জানতে চাই, এই যে মিজানুর রহমান সাহেব বললেন ব্রেন ড্রেইন হয়ে যাচ্ছে দেশের বাইরে, এটি আসলে ঠেকানোর উপায় কি? আমি একটু যেটা বলছিলাম ওটা কন্টিনিউ করে, নিশ্চয়ই। তার আগে মিজান সাহেব যে কথাটা বললেন যে শিক্ষা বাজেট বাড়ানো, আপনি জানেন যে এবারে বিএনপির ভাবনার মূল যে সংস্কারের জায়গাটা, সেটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্র, এবং এটাতে কিভাবে এন্টারটেইনমেন্ট বেস করা যায়, রিসার্চ বেস করা যায়, এআই এর সম্মেলন করা যায়, স্কিল ডেভেলপমেন্ট করা যায়, সেটা এটার মূল উদ্দেশ্য। এবং উনি যথার্থই বলেছেন যে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি, সেই ফানুস আসলে উড়ে গেছে। বাট বিএনপি ঘোষণা করলো প্রথম কোনো দল হিসেবে যে আমরা গ্র্যাজুয়ালি 5% জিডিপি টু এডুকেশন রেশিওতে যেতে চাই, যে আমরা জিডিপির 5% শিক্ষাক্ষেত্রে ব্যয় করতে চাই গ্র্যাজুয়ালি, যেটা এখন 1.7 to 1.8%। উনি ঠিকই বলেছেন, যেটা যদি করতে হয় তাহলে এই বাজেটটা বৃদ্ধি করতে হবে। এবং আজকে যে আলোচনাটা হলো খুবই ইন্টারেস্টিংলি, দেখেন আমাদের সরকার প্রধানরা যখন কোনো পলিসি ফরমেশনে থাকেন, এবং প্রধানমন্ত্রী তো দূরের কথা, মিনিস্টার লেভেলে, সচিব লেভেলে, এটা কিন্তু সবসময় টপ আপ অ্যাপ্রোচ হয়। আজকের অনুষ্ঠানটা নিয়ে আমি এই জন্যই বলছি কেন, দ্বিতীয়বার, যে এটা খুব সিগনিফিকেন্ট যে আপনি একটা বটম আপ অ্যাপ্রোচ নিয়েছেন। যাদের জন্য আপনি কাজ করবেন, যাদের ভাগ্য বিনির্মাণ করবেন, তাদের সাথে আপনি কথা না বলে আপনার পলিসিতে কিন্তু আমার ফ্লো থেকে যাবে। আজকে এটা একটা, আমি জানি না আমার এই তথ্যটা ভুল হচ্ছে কিনা, বিভিন্ন সময় সরকার প্রধানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অনুষ্ঠান বা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান এই ধরনের প্রোগ্রামে এসেছেন, বাট সম্ভবত স্বাধীনতা উত্তর বাংলাদেশে
প্রথম একজন সরকার প্রধান এসে 150 জনের অধিক শিক্ষার্থীর সাথে বসে একদম কোনো যেটা বললাম ব্যানার ফেস্টুন ছাড়া একদম ক্লাসরুমের এনভায়রনমেন্টে কথা বলছেন এবং শুনছেন এবং কয়েকটা বিষয় উল্লেখ করে যেটা ওনার এবং এতে বোঝা যায় যে আসলে তারেক রহমান কতটা আন্তরিক। এটা উঠে এসেছে। প্রথমে ধরে নিলাম যে বিএনপি 5% বাজেট আছে, তার মানে কাজ করতে চায়। এরপরে প্রথম অংশেই আলোচনা ছিল যে গবেষণার কিভাবে বাজেট বৃদ্ধি করা যায়। বিশ্ববিদ্যালয়ে অনেক সেন্টার আছে কিন্তু কাজ করতে পারে না। শিক্ষার্থীরা বলেছে যে আমাদের ডিপার্টমেন্টে আমরা গবেষণা করতে চাই কিন্তু বিভাগে কোনো ফান্ড নেই। শিক্ষকরা ফান্ডের কারণে গবেষণা করতে পারে না, যেখানে উনি এটা ভালো জানবেন আরো। সেটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট সারা ওয়ার্ল্ডে একজন প্রফেসর আন্ডারে 5 জন 10 জন 20 জন থাকে যারা গবেষক হিসেবে তৈরি হয়। সেই যে গবেষণা প্রকল্পগুলো সেগুলোর থেকে আউটপুট আসে, সেটা রাষ্ট্র বিনির্মাণে কাজে লাগে। আসি কিন্তু উনি খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হোক এবং আমাদের সামনে সেই গবেষণার যে ফলাফল সেটা উপস্থাপন করা হোক এবং আমাদের যে যে জায়গাগুলোতে প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা এটাকে ব্যবহার করব। তারপরে এসছে যে আমাদের একটা বড় ফ্লস, সেটা হচ্ছে যে একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ। আমাদের স্টুডেন্টদের ইন্টার্নশিপ করার সুযোগ থাকে না। তখন ওনার ওই সময় মঞ্চে ডেকে নিলেন ওনার যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, এবং উনি তখন আমাদেরকে জানালেন যেটা নিয়ে ওনারা কাজ করছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে বসছেন। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার, মাহাদি আমিন বললেন যে সরকার যেসব ইন্ডাস্ট্রি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বা প্লেসমেন্টের সুযোগ করে দেবে তাদেরকে কোনো না কোনো ফর্মে ফ্যাসিলিটিস দেবে। সেটা পলিসি ফ্যাসিলিটি যেটাকে আমরা বলি, সেটা হতে পারে ট্যাক্স কমানো, সেটা হতে পারে ইম্পোর্ট ডিউটি কমানো, এই ধরনের অনেক ধরনের ফ্যাসিলিটি দেয়। এবং তার মানে কি তখন ওই ইন্ডাস্ট্রিগুলো এনকারেজ ফিল করবে যে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বা পার্ট টাইম চাকরিতে নেওয়ার জন্য। এরপরে আসলো যে আপনাদের ডেটা সমস্যা, আমাদের ইন্টারন্যাশনাল রিসার্চে ফ্রি ডেটা খুব বেশি অ্যাভেলেবল না, আবার এখান থেকে অ্যাক্সেসও করা যায় না মডেলিং এর ক্ষেত্রে, ইকোনমিক রিসার্চ, আইটি রিসার্চের ক্ষেত্রে। তখন উনি আবার ডেকে নিলেন ওনার যে আইটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ সাহেবকে, এবং উনি জানালেন যে ওনারা এটা নিয়ে কাজ করছেন এবং 6 মাস থেকে 1 বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অনেক ডেটা ব্যাংকে তারা আসলে অ্যাক্সেস পাবে। তারপরে দেখেন 2-3 মাসের মধ্যে কিন্তু অনেকগুলো অগ্রগতিও উনি জানিয়েছেন। এবং ভালো লেগেছে যে উনি একা আসেননি, ওনার সঙ্গে শিক্ষামন্ত্রী পুরো টিম নিয়ে এসেছেন যেন সবাই মিলে কন্ট্রিবিউট করতে পারে। এরপরে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা শিক্ষার্থীরা জিজ্ঞেস করেছে যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং তারা ভলান্টিয়ার হিসেবে, আপনি জানেন গভর্নমেন্টের 1 লক্ষ ডিজাস্টার ম্যানেজমেন্টে ভলান্টিয়ার হিসেবে নিতে চায়, সেই প্রসঙ্গটা উঠে এসেছে এবং উনি খুব এটাতে খুশি হয়েছেন যে শিক্ষার্থীরা এটাতে এনগেজ হতে চাচ্ছে। থার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি জানেন যে তারেক রহমানের ভাবনার একটা বড় অংশে আমাদের যে জনশক্তি তাদেরকে স্কিল ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো, সেখানে তৃতীয় ল্যাঙ্গুয়েজ, আমরা সবাই দ্বিতীয় ল্যাঙ্গুয়েজের কথা শুনেছি কিন্তু উনি প্রথম বলেছেন তৃতীয় ল্যাঙ্গুয়েজ। সে তৃতীয় ল্যাঙ্গুয়েজের প্রসঙ্গ এসছে, উনি ম্যান্ডারিনে একটু কথা শুনেছেন শিক্ষার্থীদের কাছ থেকে, চায়না শেখা দরকার এবং জাপানিজে গুরুত্ব দেওয়া হচ্ছে, জাপানে 5 লক্ষ ওয়ার্কার যাওয়া সম্ভব সেটা উনি তুলে ধরেছেন। এরপর খেলাধুলার প্রশ্ন এসছে, উনি বলছেন যে আমরা সিলেবাসে খেলাধুলাকে আনতে চাই, এবং একটা সুন্দর কথা উনি বলছেন যে দুষ্ট ছেলেরা খেলাধুলা করে, এই কথাটাকে বিদায় করতে হবে সমাজ থেকে, পরিবার থেকে। শিক্ষার্থীরা খেলাধুলা করবে, প্রয়োজনে খেলাধুলা পাঠ্যপুস্তকের অংশ হবে, সেটা উনি তুলে ধরেছেন। রেইনবো নেশনের কথা এসছে শিক্ষার্থীদের কাছ থেকে, যে রেইনবো নেশন তৈরিতে সংস্কৃতির একটা অনেক বড় অবদান আছে। আমাদের নাট্যকলার একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন এবং উনি বলেছেন যে হ্যাঁ এই কথা, এই চিন্তাটা আমাদের আছে এবং আমরা আরো গুরুত্ব দেব। আপনার এই যে অবকাঠামোগত উন্নয়নটা আমাদের খুব বেশি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষক এবং শিক্ষার্থীর কোনো অভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে বলে আমার মনে হয় না। আমি কোনো বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের যে ভাবনাটা সবগুলোই প্রতিফলিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আশার মাধ্যমে। শিক্ষার্থীরা যেমন বলছিল যে গবেষণা এমপ্লয়মেন্ট সরকারের পরিকল্পনা, উনি শুধু কিন্তু বুলি আউড়িয়ে যাননি। উনি যে উপদেষ্টাদের দেখেছেন, ওনার যারা সাথে বোঝা গেল যে উনি আসলে যে পরিকল্পনাটার কথা বলছেন সেটা বাস্তবায়নের পথে উনি আছেন। এবং আরেকটা ভালো লেগেছে, যেখানে উনি সময় লাগবে সেখানে বলে দিয়েছেন যে আমরা যেমন স্বাস্থ্য ক্ষেত্রে একটা কথা বললেন যে আমরা স্বাস্থ্যে প্রিভেনশনের দিকে গুরুত্ব দেব এবং সবাই সুস্বাস্থ্য যেন থাকতে পারি, কোন খাবার খেলে কি হয়, আমরা 1 লক্ষ মহিলা নার্স আমরা নেব। এবং সেটাকে উনি বললেন যে এটা যেটা আমার মেডিকেল ফ্যাসিলিটিস নাই, সেটা ডেভেলপ করার ফাইন্যান্স আমার নাই এবং এটা সময়ও লাগবে। সো আমরা এইভাবে করতে চাই, প্রিভেনশনের দিকে গুরুত্ব দেবো। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি আমি, যে আমরা যেমন ফাঁকা বলি না উড়িয়ে, উনি কিন্তু বলেছেন সত্যি কথাটা উনি বলার চেষ্টা করেছেন এবং খুব ক্যাজুয়াল এনভায়রনমেন্টটা ছিল। শেষ করে একটা জিনিস বলে আমি, সেটা হচ্ছে যে এই সমস্ত কিছুর মূলে তো দুটো জিনিস, যে রাষ্ট্র পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ। উনি ওটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন যে আমরা বিদেশ থেকে আমাদের এখানে এসে অনেকে কাজ করছে, আমরা গার্মেন্টস সেক্টর, অন্যান্য সেক্টরে টপ জবে, সেখানে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাবে, তার জন্য কি করতে হবে সেটাই সরকার করতেছে। এটা খুব খুব আলোড়িত করেছে শিক্ষার্থীদের।
এরপরে উনি যেমন বললেন যে যে আমরা আমি আবারও আসবো আপনার কাছে, একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, তবে বিরতির পরে ফিরতে চাই যে শিক্ষক ও শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক মেলবন্ধন কতটা পরিপক্ক, এই বিষয়টি নিয়ে মিজানুর রহমান স্যার আপনার কাছে আসতে চাই, তবে তার আগে একটি বিরতি নিচ্ছি। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে, এবং এই পর্যায়ে মিজানুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই, বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আসলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক যে একটা সম্পর্ক থাকার কথা, সেটি আসলে কতটুকু আপনি দেখতে পান, যেহেতু আপনি শিক্ষা ও উন্নয়ন বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। আরেকটি প্রশ্ন যে বিগত সরকার এবং বর্তমান সরকার এই দুই পক্ষেরই শিক্ষা নিয়ে আসলে কে কতটা বেশি সরব ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে আপনার একদম বিজ্ঞ প্রশ্ন করার জন্য। সত্যি কথা বলতে কি, এখন কি বলবো, তারেক জিয়া তার একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে কিন্তু আসে। আপনি জানেন যে এত জনপ্রিয়, তার ভেতরে জনগণের যে ম্যান্ডেট নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত এবং ক্ষমতায় গ্রহণ করেছে মাত্র 3 মাস অথবা কিছু বেশি হবে। সেই জায়গায় প্রধানমন্ত্রীর কিন্তু কিছু নির্বাচনী ইস্তেহার ছিল, তার ভিতরে শিক্ষার উন্নয়নটাকে প্রায়োরিটাইজ করছে তিনি। এটা সবাই জানে। এবং দেখেন, আমি তথ্য দিয়ে বোঝাতে চাই। আমি বিশ্বাস করি একজনকে আমরা যেভাবেই বিচার করব যেন তথ্য থাকে তার পেছনে। এই দেশের শিক্ষা উন্নয়ন কিন্তু তারেক জিয়ার মার হাত ধরে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছিল। আপনারা এটা ভুলে গেলে চলবে না। দেখেন, এই উচ্চতর শিক্ষার যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল কিন্তু 1990 সালে, পরে এটা প্রাইভেট ইউনিভার্সিটির যে অনুমোদন দিয়েছিল 1992 সালে, এবং প্রথম কোন ইউনিভার্সিটি ছিল? নর্থ সাউথ ইউনিভার্সিটি, 93 সালে আইইউবি। তারপরে ধারাবাহিকভাবে আরও কিছু ইউনিভার্সিটি আসে। আপনি খেয়াল করে দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটি কিছু ইউনিভার্সিটি কোনোভাবে পিছিয়ে নেই, এবং তাদের শিক্ষার্থীরা এখন হার্ভার্ড বলেন, ক্যামব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, কোথায় নেই। মজার ব্যাপার, আইইউবি সাউথ ওয়েলস ইউনিভার্সিটির, ইউকের সাউথ ওয়েলস ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, তিনি কিন্তু আইইউবির প্রোডাকশন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এটা আমাদের জন্য গর্বের। তো আপনি তাহলে বলেন যে উচ্চতর শিক্ষাটা কার হাত ধরে আসলো? তার যে বিজ্ঞ বিচরণ এই শিক্ষার চিন্তা এবং উন্নয়ন নিয়ে আপনি কি দেখলেন? সেই তারেক জিয়ার হাত ধরেই কিন্তু বাংলাদেশে এসেছে, এবং তার সুপুত্র খালেদা জিয়ার সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতায় মাত্র 2-3 মাসও যায়নি। আমাদের যে শিক্ষা গুরু, আমি বলবো যে শিক্ষার যে কেন্দ্রস্থল ঢাকা ইউনিভার্সিটি, সেখানে কিন্তু তার পা বিচরণ হয়েছে। এবং তিনি কিন্তু ওই যে বললাম যে তিনি কিন্তু খুবই স্ট্রাকচার্ড, এবং তিনি খুবই প্ল্যান যে আমার শিক্ষাগত আমার শিক্ষা উন্নয়নটা আমার ফার্স্ট প্রায়োরিটি। এটা যে তার ইস্তেহারে ছিল, তারই প্রমাণ তার এই যে যেরকম আজকে আমাদের শিক্ষামন্ত্রী বলেছে যে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু বেড়েছে, কিন্তু সেই সাথে কি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীর মানটা বেড়েছে? না, এটা নিয়ে প্রশ্ন আছে, এটা নিয়ে বিশ্লেষণ আছে, প্রশ্ন আছে। কারণ শিক্ষার মান শুধুমাত্র আপনার কারিকুলামের উপরে নির্ভর করে না। শিক্ষার মান নির্ভর করে পরিবেশের উপরে, শিক্ষার মান নির্ভর করে একটা শিক্ষকের মনোজগতের উপরে, শিক্ষার মান নির্ভর করে একটা শিক্ষকের দক্ষতার উপরে, শিক্ষার মান নির্ভর করে একটা শিক্ষকের কি বলবো যে তার পেশাগত জীবনের যে স্যাটিসফ্যাকশন, সেটাও কিন্তু নির্ভর করে। একটা শিক্ষক তিনি আপনি বলেন বর্তমান যুগে ঢাকা শহরে বসবাস করতে কি পরিমাণ অর্থ লাগে, সেই পরিমাণের অর্থের যদি আপনারা অর্ধেকও যদি তারা যোগান না দিতে পারে, বাইরে থেকে এত লেখাপড়া করে এত গবেষক হয়ে এসে, তাহলে আপনি বলেন যে কি ধরনের মানসিক চাপ নিয়ে ভালো শিক্ষা দেওয়া সম্ভব? তাদের তো সমাজ ব্যবস্থায়, আমি তো শিক্ষাকে শুধুমাত্র উচ্চতর শিক্ষাকে আমি ধরছি না। কারণ উচ্চতর শিক্ষা যারা ইউনিভার্সিটিতে ঢুকছে, সে যেভাবেই হোক মেধা দিয়ে, তারপরে যেভাবেই হোক ঢুকছে, হয়তো বা মানসম্পন্ন কি বলবো বিশ্বমানের শিক্ষা পাচ্ছে না, কিন্তু যে কোনো ভাবে তারা উতরিয়ে বাইরে চলে যাচ্ছে, যেটাকে বলছেন ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আপনাকে আমি বলি যে এই শিক্ষা মানসম্পন্ন শিক্ষার অভাবে আমাদের দেশে যে গত 55 বছর যে উন্নয়ন হয়েছে, এটা লিপস্টিক উন্নয়ন,
কেন আমি বলছি এই প্রত্যেকটা উন্নয়নগুলো আবার ভাঙতে হবে। গত 17 বছরে যদি আমি গল্প করি তাহলে আমি কি বলবো, শিক্ষার তো উন্নয়ন হয়ই নাই, শিক্ষার মানে আমি বলবো যে উন্নয়নটাকে বাধাগ্রস্ত করা হয়েছিল, মানে একেবারে পরিকল্পিত পলিটিক্যালি ভাবে। কারণ কিন্তু আমরা তো এখন ভালো কিছু প্রত্যাশা করতে আমরা পারি। এখন করতে পারি, অবশ্যই করতে পারি, কারণ আমাদের প্রধানমন্ত্রী তার অভিজ্ঞতা আছে। তিনি 15-16 বছর ধরে আপনার একটা কি বলবো যে ইউকের মতো দেশে তিনি বসবাস করেছেন। তিনি চারপাশে দেখেছেন কিভাবে একটা সরু রাস্তা দিয়ে আপনার ট্রাফিক জ্যাম হয় না, বা কিভাবে গাড়ি ঘোড়া চলে, তার ভিতরে মিনিমাম কোনো ধরনের বিশৃঙ্খলতা নাই। জি, অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান। আমি আসবো আবার আপনার কাছে। এই পর্যায়ে ডক্টর মামুন, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আমরা ব্লেন্ডেড লার্নিং বলি কিংবা হচ্ছে আউট লার্নিং বলি, আবার নতুন কারিকুলামের কথা যে বলছি, আসলে এই সব নীতি গ্রহণ করার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটুকু প্রস্তুত বলে আপনি মনে করেন? আমি একটু 30 সেকেন্ড আমাকে সময় দেন। সেটা হচ্ছে যে প্রশ্ন করেছিলেন এর আগে একটা, যে কোন সরকারের গুরুত্বটা কোন জায়গায়। সেটা হচ্ছে যে গত সরকার অবকাঠামোতে বেশি গুরুত্ব দিয়েছে, এবং যত বড় প্রকল্প তত বড় দুর্নীতি, এটাই আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। কিন্তু বিএনপি সরকার শুধু সরকার গঠনের আগে না, নির্বাচনের ম্যানিফেস্টো থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রবিন্দুতে ছিল যে মানব সম্পদ উন্নয়ন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে বহু অবকাঠামোগত প্রকল্প, এটা একটা ন্যাশনাল কমিটি হয়েছে যেটাতে রিভিউয়ে চলে গেছে, এবং প্রকল্পগুলোতে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, বরং মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ছোট্ট একটা উদাহরণ হলেও দিতে হবে, সেটি হচ্ছে আবার মিড ডে মিল চালু করা, বা স্কুল শিক্ষার্থীদের জন্য ব্যাগ বা অন্যান্য উপকরণের ব্যবস্থা করা। যেটা আরেকটা বলেন যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন কিভাবে তৈরি হয়, আমি জানি না আমার আজকের আপনারা যারা দেখছেন আমাকে কিভাবে নেবেন, বাট সত্যি আজকে একটা এক্সাম্পল তৈরি হয়েছে যে মেলবন্ধন কিভাবে তৈরি করা যায়। কোনো ব্যাকড্রপ নেই, প্রধানমন্ত্রীর সেই একেবারে সাজসজ্জা যেটা থাকে কোনো কিছুই নেই, একেবারে নর্মাল, মানে অতিরঞ্জিত কোনো কিছুই নেই, নর্মাল যে টেবিল, সেই টেবিল চেয়ার, আর অন্য কিচ্ছু ছিল না, এবং কোনো পেছনে ব্যানারও ছিল না। এবং খুব যেটা পরিষ্কার, আমরা বারবার প্রাইম মিনিস্টার দপ্তরকে বলেছি যে পেছনটা অত পরিষ্কার নয়, বলছে যেভাবে আপনাদের ক্লাসরুমে ক্লাস হয়, অডিটোরিয়ামে বক্তব্য হয়, ও ইভেন কার্পেটে কোনো পরিবর্তন নাই, সিঁড়িতে কোনো কিছু আধিক্য নাই। এবং উনি যখন কথা বলছেন শিক্ষার্থীদের সাথে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমার উপস্থাপনা যে এই চাকচিক্য রাখা হয়নি, যেন একটা ইন্টারাক্টিভ ডিসকাশন হয়। এবং এই কারণে খুব শিক্ষার্থীরা খুব প্রাইম মিনিস্টারের সাথে যে কথা বলছে এটা মনে হয় না, আপনি ভিডিও দেখতে পাবেন, হাত তুলছে, কথা বলছে, একজন শিক্ষকের সাথে কথা বলছে, বা তাদের একজন কেউ এসছে কথা শুনতে চাচ্ছে। এই অ্যাটিটিউডটা আজকে তারেক রহমানের কাছ থেকে আমাদের শেখার রয়েছে। এবং মেলবন্ধন তৈরির জন্য অবশ্যই ফান্ডিং লাগবে, একাডেমিক এক্সেলেন্স প্রয়োজন হবে, ডিগ্রি প্রয়োজন হবে, কিন্তু আমাদের এই আচরণগত বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। আমরা দুজনই শিক্ষকতা করছি, অনেক স্টুডেন্ট ডিল করতে হয়, অনেক সময় আমাদের খুব সোজা বাংলায় বলে মাথা ঠিক থাকে না, বাট এটাও গুরুত্বপূর্ণ যে আমরা আসলে এই জায়গাটাতে একটা এক্সাম্পল আজকে তৈরি হয়েছে। যেটা আপনি বললেন যে ব্লেন্ডেড এডুকেশন কিংবা আউট লার্নিং নিয়ে আরেকটা জিনিস একটু বলতে হবে, সেটা হচ্ছে যে এতগুলো বিশ্ববিদ্যালয় যে করে গেল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, এখন এর অধিকাংশই দেখবেন এখন বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ছোট ছোট ভবনে পরিচালিত হচ্ছে, জমি আছে, বিল্ডিং নাই, বিল্ডিং আছে, স্টুডেন্ট নাই, ল্যাব নাই। আপনাকে একটা বিশ্ববিদ্যালয় করার আগে ভাবতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে আমি সঠিক শিক্ষক দিতে পারবো কিনা। আপনি জমি অধিগ্রহণ করলেন, কম্পিউটার ল্যাব করলেন, মাইক্রোবায়োলজি ল্যাব করলেন, ফিজিক্স ল্যাব করলেন, কিন্তু আপনার যদি শিক্ষক না থাকে সেই মানের, তাহলে আপনি কিভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো চালাবেন, এটা একটা বড় প্রশ্ন হচ্ছে। এরপর আসে বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট। যেমন উনি বললেন যে সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে আমাদের একজন শিক্ষক এখন ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নিয়েছেন। আমি সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসেছি, ওখানে আমি বলছি না যে আমাকে দিলেই চালাতে পারবো, বাট সিস্টেম ইজ সাচ দ্যাট ইউ ক্যান রিয়েলি রান দি শো। আর কিন্তু আমাদের এখানে তো একজন ভিসি কে গিয়ে জমি অধিগ্রহণ করতে হয়, একটা ভাইস চ্যান্সেলরের কাছে জমি অধিগ্রহণ করা। চায়নার উদাহরণ, উনি একটু চায়নার কথা বললেন। চায়না তো সরকার আগে বিল্ডিং টিল্ডিং তৈরি করে সব ঠিক করে, এরপরে ওপেন হয় বিশ্ববিদ্যালয়, ওপেন সার্কুলার হয়, ভাইস চ্যান্সেলর অ্যাপ্লাই করবে, তারপরে আপনার সে কাজ শুরু করবে। ভাইস চ্যান্সেলর গিয়ে জমি অধিগ্রহণ করে না। আরো একটা জিনিস যেহেতু আমার একটু হৃদয়ে লাগে বিষয়টা, শিক্ষক ক্ষেত্রে বরাদ্দ আমরা বাড়াবো, কিন্তু শিক্ষকদের বেতন সর্বাগ্রে হওয়া উচিত। আপনার সত্য তথ্য আপনাকে দিই, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ইন্ডিয়ান রুপিতে মিনিমাম 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা বেতন পান। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আমার বেতন হচ্ছে সর্বসাকুল্যে 1,20,000 টাকা। আমি সম্ভবত কেটে কুটে 1 লাখের নিচে কোনো একটা অ্যামাউন্ট পাই 92-3,000। এই বিষয়টি নিয়ে আমরা বিরতির পরে আরেকটু কথা বলতে চাই, একটু বিরতি নিয়ে আবার ফিরে আসবো। দর্শক দেখছেন দেশ সন্ধ্যা, নিচ্ছে একটি বিরতি।
আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং মিজানুর রহমান। এই পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই যে বিরতিতে যাবার আগে ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলেছিলেন যে শিক্ষকদের বেতন নিয়ে একটা আলোচনা বারবার আসে, আবার চলেও যায়, আসে চলে যায়। তো শিক্ষকদের বেতন সমন্বয় নিয়ে আসলে কেউ কথা বলতে চায় না, নাকি আসলে এখানে কোনো লুকোছাপার বিষয় আছে? দেখেন, আমি সত্যি কথা বলতে কি, বাংলাদেশের কোনো যেহেতু মানে আপনি যদি একটা ডিভাইসের কথাও বলেন, ডিভাইসের যদি সিস্টেম যদি ডেভেলপ না করতে পারে, ডিভাইসটা যখন তখন কাজ করবে না। আমি সবসময় একটা কথা বলি যে দেখেন, আমাদের দেশ নিয়ে এক্সপেরিমেন্ট যথেষ্ট হয়েছে গত 55 বছর। অনুরোধ করব আমরা যে পেশায় আছি, ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে দেখেন, আমাদের দেশে এখন দরকার একটা সিস্টেম দাঁড় করানো। এই সিস্টেমটা দাঁড় করানোটা অত্যন্ত জরুরি। একটা সিস্টেম যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে শিক্ষকের স্যাটিসফ্যাকশন নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, তাদের সম্মান নিয়ে আমাদের চিন্তা করতে হবে। বাস্তবিক অর্থে আপনাকে একটা প্রাসঙ্গিক কথা বলি, একটা শিক্ষকের বেতন যখন সর্বসাকল্যে আপনি দেখবেন যে ঢাকার মতো জায়গায় বউ বাচ্চা নিয়ে থাকা খাওয়া এবং তাদের পড়াশোনা মিলে ঢাকা শহরে যদি মান সম্পূর্ণভাবে জীবনযাপন করতে যান, ঢাকা কিন্তু খুব ব্যয়বহুল শহর। এখানে 1.5 থেকে 2 লক্ষ টাকার দরকার। সেখানে ঢাকা ইউনিভার্সিটির এমনও শিক্ষক আছে কোনো ডিপার্টমেন্টের 50-53 হাজার টাকা বেতন পায়। আপনি বলেন যে সেই টাকা দিয়ে কি হবে? কিভাবে তার মেধাটাকে আপনি বলেন যে একটা মানে কি হাসি খুশি মুখে মেধাটা দিয়ে লিডারশিপ তৈরি করবে, বা মানে ছাত্র এবং শিক্ষকের ভিতরে যেই ধরনের সম্পর্ক বিরাজমান থাকার কথা, সেটা কিভাবে হবে? আমি মনে করি, যদিও এটা নৈতিক শিক্ষার ব্যাপার, যে এখনো আমাদের দেশে শিক্ষক এবং ছাত্রের ভিতরে বৈষম্য আছে, এখনো বায়াসনেস আছে, এখনো নেপোটিজম বলতে চাই না, পার্শিয়ালিটি আছে, মার্কিং ক্ষেত্রে। মিজানুর রহমান, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনি আসলে শিক্ষাঙ্গনকে কিভাবে দেখেছেন? যে শিক্ষার পরিবেশ কি পুরোপুরি ফিরেছে বলে আপনি মনে করেন? অবশ্যই আমি মনে করি না। কারণ আপনি চিন্তা করেন, একটা ঘর যখন মানে আপনি একটা বাসায় যখন থাকবেন না, আপনি কোথাও চলে যাবেন বাসাটা রেখে, সে বাসা আপনি যত মোড়াই রাখেন পলিথিন দিয়ে, সে বাধার ভিতরে কি আপনি ধুলোবালি ঠেকাতে পারবেন? আস্তে আস্তে একটু যেতে যেতে বাসাটা কিন্তু অপরিষ্কার হয়ে যাবে। সেই অপরিষ্কার বাসায় আপনি কিন্তু ফট করে এসেই আপনি ঘুমাতে পারবেন না, তাকে পরিষ্কার করতে হবে। তা আমাদের দেশে তো গত 17 বছর না, শুধু 17 বছর তো জঞ্জাল আছেই, কিন্তু তার আগেও কি হয়নি? সব মিলেঝিলে আমাদের দেশে কোনো সিস্টেম দাঁড় হয়নি, এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সেরকম হয়নি। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলেছেন যে আমাদের জিডিপির 5% শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ হবে, তার মানে প্রায় 200% বেশি আগের চাইতে। আগে ছিল 95,000 কোটি টাকা, এবার মনে হয় 3 লাখ কোটি টাকা হবে। তাহলে এটা একটা আশার বাণী। যদি এটা হয়, তাহলে কিন্তু এই শিক্ষার ভিতরে উচ্চতর শিক্ষাও ঢুকে যাবে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে কোথায় আমাদের শিক্ষা। কেন আমরা বলছি যে আমাদের তো প্রাথমিক শিক্ষা আছে, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা আছে, আমাদের উচ্চতর শিক্ষাও আছে, কিন্তু আমাদের এই শিক্ষাগুলোকে বিশ্বের কোথাও তো অ্যাট্রাক্ট করা যাচ্ছে না, যে আমরা বিশ্বমানের শিক্ষা সমন্বয় করে কাজ করতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আছি। এই পর্যায়ে ডক্টর মামুন, আপনার কাছে একদম খুবই সংক্ষিপ্তভাবে শুনতে চাই যে শিক্ষাঙ্গনে রাজনীতি নিয়ে আসলে প্রধানমন্ত্রীর ভাবনাটা কেমন দেখতে পেলেন আপনি? আজকে ইউনিভার্সিটির সরাসরি কোনো প্রশ্ন আসেনি, কিন্তু একটু ঘুরে এসেছিল যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস, বাট এটা একটা ক্যাম্পাসগুলোতে একটা বড় আলোচনা। আপনি একটা জুলাই নিয়ে কথা বলেন, এটাকে যুক্ত করে বলি। সেটি হচ্ছে যে জুলাই পরবর্তী আসলে সময়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির স্বরূপ অনেকটাই পরিবর্তিত হয়েছে, এবং সবচেয়ে স্বস্তির জায়গাটা হচ্ছে আমি একটি হলের এই মুহূর্তে প্রভোস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট সিটগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে বন্টন হচ্ছে, এবং যারা রাজনীতি করছে তাদের মধ্যে এইটা তৈরি হয়েছে যে আগের ধারায় হেলমেট বাহিনী হয়ে আর রাজনীতি করা যাবে না। অসংখ্য ধন্যবাদ। শিক্ষা এবং শিক্ষার পরিবেশের মান উন্নয়ন হোক, এটাই আমাদের প্রত্যাশা। ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং মিজানুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।